দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট, এবং সর্বডানে রয়েছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার বাম পাশে রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক ও সম্পাদক চর্চা.com, এবং সর্ববামে আছেন অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন নতুন সরকারের গঠনের একেবারে দ্বার প্রান্তে বাংলাদেশ। রোজা শুরুর আগেই দেশের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। মঙ্গলবারই শপথ নিচ্ছেন ভূমিধস বিজয়ের কারিগররা। কারা আসছেন নতুন এই মন্ত্রিসভায়, কী বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে, এসব নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা আলোচনা শুরু করতে চাই। আজকের আলোচনার বিষয় নতুন সরকার, নতুন সমীকরণ। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে দেখেছি দেশি বিদেশি গণমাধ্যমের সামনে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তিনি বলেছেন দেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই হবে, কাউকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হবে না। তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কি বার্তা দিতে চেয়েছেন? না, দেখেন, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা। দেখেন, আমি ওনার সাথে সরাসরি দুইবার কথা হয়েছে। আমি কিন্তু বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনাকে চ্যালেঞ্জ করার কেউ নাই। এটার অর্থ হচ্ছে তিনি একজন সৎ লোক ছিলেন এবং বিএনপিতে আমি তো মনে করি এই যে যেটা বললো, এখন যে ধরেন আইনশৃঙ্খলা বাহিনী এখন জিতেছে, প্রথমে বলেছে যে যেমন ধরেন আনন্দ মিছিল টিছিল করাও কিন্তু নিষিদ্ধ করেছে, কিন্তু এখন যে ছোটোখাটো সংঘাত সংঘর্ষ হচ্ছে, বড় দল অলিখিতভাবে ক্ষমতায় আছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, সরকার দুর্বল, সরকারের জন্য হয়তো সরকারি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপির কোনো নেতাকর্মী যাতে কোনো রকম কিছুতে জড়িত না হয়, এটা কিন্তু তারেক রহমানের দায়িত্ব, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব। অর্থাৎ আমরা ধরেন 2001 সালে সবচাইতে অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছিল, তারপরও 14 জন, নির্বাচনের পরে 14 জনের প্রাণহানি হয়েছে। এবারে কিন্তু তা হয়নি, অনেক কম, আমি মনে করি সহনীয়। আমরা একটা মৃত্যু আকাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত, আমরা স্বীকার করি, কিন্তু আমাদের বাংলাদেশে তো দীর্ঘদিনের এই চর্চাটা চলছে, ভোট না দেওয়া, রাতের ভোট দিনের ভোট রাতে হওয়া, ভোট কেন্দ্রে না যেতে দেওয়া, এসব কালচার তো আছে। তবু এবারে যে ভোটটা হলো, এটা তো আমি তো করবো যে গ্রহণযোগ্যই। কিছু তো হয়েছে, অনিয়ম তো হয়েছে, এটা তো আমাদের চোখে আসছে, আমরা দেখেছি। যেমন আমি তো যে এলাকায় বাস করি সেখানেও তো নির্বাচন হয়েছে, অনেকে বিশ্বাসই করে না যে সে পাশ করার কথা, কিন্তু পাশ করছে। সুতরাং এটা নিয়ে এখন আর দরকার নেই। আমার কথা হচ্ছে বিএনপি বড় দল, সে 2/3 মেজরিটি একাই পেয়ে গেছে। সুতরাং এখন তাকে ধৈর্য, সহ্য এবং প্ল্যান করতে হবে। কারণ এখন যে অপোজিশন হচ্ছে, আমি তো বলবো অত্যন্ত রেজিমেন্টেড ফোর্স, এখানে ধৈর্য। এবং আমার মনে হয় তারেক রহমান যেহেতু 13 বছর আপনার বিলেতে ছিল, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশ, সেখানে আইনের শাসন, সুশাসন, শৃঙ্খলা সবই দেখেছে। আমার মনে হয় তার পক্ষে সম্ভব, কিন্তু সহযোগিতা লাগবে। এই 54 বছরের ব্যাড কালচার এক ঝাড়ফুঁকে শেষ হবে না। অর্থাৎ এই দেশে যদি গণতান্ত্রিক কালচার ফিরেতেও চাই, তাহলেও কিন্তু অন্তত 4-5টা নির্বাচন দরকার। আর দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে বড়, যেটা ধরেন আমার কাছে মনে হয়েছে যে ধরেন অনেক সিটেই জানেন যে আওয়ামী লীগের সাথে জামাত একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে। ঢাকা ইউনিভার্সিটি ওনার ঢাকা ইউনিভার্সিটি কোনো শিবির ছিল না, দেখা গেল ইলেকশনের সময় শিবির বেড়ায় গেছে। তারা তো ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিল। এরকম বিএনপির সাথে তো দীর্ঘদিন জামাত চলছে। এই জামাত একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এটা একটা নিখাত করতে হবে জাতির স্বার্থে। এখানে গুপ্ত জামাত কমপক্ষে 20 ভাগ আছে, অনেকে বলে বেশি আছে। তো এখন আপনি জানেন যে এবার যে ভোট হয়েছে দলাদলি আছে, অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে, আবার বিএনপির এই গুপ্ত জামাতিরাও জামাতকে ভোট দিয়েছে। এই জন্য জামাত তো হঠাৎ করে এত সিট পাওয়া আশ্চর্য, এটা কল্পনাও করিনি আমি নিজে। শুধু জামাতি 68টা সিট পেয়ে গেছে,
আপনি দেখেন একবার তারা স্বতন্ত্র ইলেকশন করছে একটা, আর একবার দুইটা। বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভোট নিয়ে সর্বোচ্চ 18টা সিট পাইছে। সুতরাং এবার আমি বলবো যে বিএনপিও জিতছে, আর আমি বলবো যে জামাত জিতে গেছে, জামাতের তো ভোট অনেক হয়ে গেছে। হ্যাঁ, আর বিএনপি আমি মনে করব ক্লোরিং করে জিতেছে। বিএনপি সব মিলে ধাক্কায় জিতেছে। বিএনপি তো জেতার কথা না আমার কাছে মনে হয়েছে, যেভাবে জামাত অ্যাগ্রেসিভ ভূমিকা, আল্লাহ খোদা সব ব্যস্ত, দোজক, টাকা পয়সা, বট বাহিনী, ফেসবুক দখল, এসব করেও এই যে এটাতে হয়েছে কি মানুষ টেরোরাইজ হয়ে গেছে। টেরোরাইজ হয়ে সব, বিশেষ করে সিনিয়র সিটিজেন বা তরুণ বাদে তরুণরাও অনেকেই শঙ্কিত হয়ে গেছে যে এই আন্দাজ যুগে যদি ঢুকে যাই তাহলে তো দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন থাকবে না, এই টকশো থাকতো না। এরকম এই আইনের সুশাসন প্রশ্নে কথা বলতে চাই। ডক্টর মামুন, আজকে তারেক রহমান যে আহ্বানটা জানিয়েছেন, ঐক্যের বার্তা দিয়েছেন, আমরা যেটা শুনলাম কাল সন্ধ্যায় তিনি জামাতের আমির এবং এনসিপির প্রধান তার বাসায় যাবেন, এই যে তার উদ্যোগ, এটা রাজনীতিতে আসলে কি ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? শুধু এখন না, কিন্তু আপনি নির্বাচনের আগেও কিছু কিছু বিষয় খেয়াল করেন, ওনার কিছু কিছু কর্মকাণ্ড, ওনার বক্তৃতা, ইভেন একটা সিম্বলিক, আমি খুব বড় করে দেখতে চাই না, বাট এবার যে বাসের ইন্ট্রোডাকশন, ওনার বক্তব্যের স্টাইল, নির্বাচন ইভেন্টের পাশাপাশি পলিসি ইভেন্টগুলোকে রাখা, ভাষার ব্যবহারের ক্ষেত্রে অন্যজন যখন ধর্মের কথা বলছেন বাট একই সঙ্গে তুই করে বলছেন, কলিজা টেনে ফেলবেন নাকি জিব্বা বোধহয় টেনে ফেলতে চেয়েছেন, এগুলো কিন্তু ছিল না। তো ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন একটা পরিবর্তন, এই প্রক্রিয়া আছে। এবং তারই হয়তো বা আর একটা পরিশীলিত মাত্রা হচ্ছে যে দল দুটো ঐক্য, অপোজিশন যারা, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, এটাও তো একটা নতুন বার্তা দেয়। তার মানে উনি যেটা বলেছেন সেটা শুধু উনি ওনার কথার মধ্যে রাখেননি, তার রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আশা করি যেভাবে যে ঐক্যের ডাক উনি দিয়েছেন, সেটার বড় পরীক্ষাটা তো হবে যে সরকার গঠনে ক্যাবিনেটে কারা আসে, সংসদে কীভাবে পরিচালিত হয়, সরকারের পারফরমেন্স কি হয়। কিন্তু এটা ডেফিনেটলি এটা একটা ভালো শুরু। আর একটা জিনিস কমপ্লিমেন্ট করি, সেখানেও তার রহমান একটা, আমি মনে করি বিএনপির অ্যাপ্রিসিয়েট করার মতো, 12টা নির্বাচন 3টা যদি বাদও দিই আমরা, আপনি যে সংঘর্ষের কথা আজিজ ভাই বললো, একেবারে খুব কম ঘটনা কিন্তু ঘটেছে। এখানে আমরা সবাই টকশোতে রেগুলার কথা বলি। আমার মনে হয় যে আজিজ ভাই এবং সৌরভ ভাই ভালো বলতে পারবেন, বাংলাদেশ ইতিহাসে কোনোটাই কাম্য না, যেটা আজিজ ভাই বলেন একইভাবে আমি বলতেছি, কিন্তু সবচেয়ে কম সংঘর্ষ বা সবচেয়ে প্রাণহানি বা যাই বলেন আপনি ভোট কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটে, সেরকম একটি নির্বাচন। সেটি কখন? যখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই মনোজাগতিক যে অবস্থা বা মনোবল সেটি ছিল না, রাজনৈতিক দলগুলো যেভাবে কথাবার্তা হচ্ছিল সেটা একটা উত্তপ্ত সিচুয়েশন মনে হচ্ছিল। কিন্তু ওভারঅল যে জায়গায় আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওভারঅল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ইতিমধ্যে হয়েছে, এবং সেটা কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আজকে দায়িত্বশীল ভূমিকা না নিত, বিএনপি, জামাত, এনসিপি সহ সবগুলো দল, তাহলে কিন্তু এরকম একটা সফল নির্বাচন করা সম্ভব হতো। এটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে প্রশ্নটা তাহলে দাঁড়ায়, তাহলে যে শক্তিটি এখন মাঠে নেই বা ফেসিবাদ যাদেরকে বলছি বা দেশ থেকে পালিয়েছে, তাহলে তারাই কি বাংলাদেশের নির্বাচনের যে ঘটনাগুলো ঘটেছে অতীতে তার জন্য দায়ী কিনা? কারণ এই দুটো দল একসাথে ছিল, আজিজ ভাই যেটা বলেন, এবং এবার নির্বাচনে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, প্রাণহানির তেমন ঘটনা নেই। তাহলে এটাও ভাবতে হবে যে এই গোষ্ঠীটি সবসময় ক্ষমতার জোরে, সবসময় শক্তির জোরে ক্ষমতায় আসতে চেয়েছে কিনা, বা তারাই কি এই সবগুলো ঘটনার পিছনে দায়ী ছিল কিনা। তাদের অনুপস্থিতিতে একটা ভালো নির্বাচন হলো, এবং কোন সময় যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর, সামাজিক অস্থিরতা ছিল, সবকিছু মিলে এই সরকারের, আমি জানি না এখানে কেউ বিশ্বাস করছে কিনা যে এরকম একটা নির্বাচন ডেলিভার করতে পারবে, বাট আমার পার্সোনাল সবসময় বলছি যে নির্বাচন সংখ্যা ছিল। তাহলে যে শক্তিটা এখন বিতাড়িত, তারাই কি বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় অন্তরায় কিনা, যেটা তারা 3টি ইলেকশনে করে দেখেছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে এখন যে দায়িত্বটা নিতে হবে বা সরকারের থেকে যে দায়িত্বটা নিতে হবে, সেটা কিন্তু অন্য সময়ের চেয়ে দ্বিগুণ। যেটা আজিজ ভাই বললেন যে একটা ওনার পিতার মতো বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা ভূমিকা নিতে হবে, তার বাইরে কিন্তু চ্যালেঞ্জগুলো মেনি ফ্রন্ট। তখনকার টোটাল জনগোষ্ঠী, বিএনপির কর্মী সংখ্যা ও সময়ের সামাজিক বাস্তবতা। এখন যেটা দরকার, যেটা মেসেজ আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা বিএনপি নেতাকর্মী শুনছেন, এটা বোধহয় আমি আজিজ ভাইয়ের সঙ্গে যোগ করতে পারি, যে যেহেতু ওনার সঙ্গে যোগাযোগের সৌভাগ্য হয়, সেটি হচ্ছে যে এই মেসেজটি খুব ক্লিয়ার যে বিএনপিতে আগে অপরাধ করে শক্তি দেখিয়ে এক ধরনের ব্যবস্থা ছিল যে তাহলে জেল থেকে ছাড়িয়ে আনবে বা ওসি ভয় পাবে
বা ডিসি ব্যবস্থা নেবে না, আমি কেন জানি আমি খুব খুব কি বল শক্তভাবে বলতে পারি, হয়তো বা শুরুটা স্লোলি হবে। যে পয়েন্টগুলোর কথা বলছেন এগুলো থেকে আসলে গুণগত আমি সেটাই বলছি, এই জায়গাটায় গুণগত পরিবর্তন আসতে হবে এবং আশা করি যে সামনে এই ঘটনা ঘটলে এটা বিএনপির জন্য পরীক্ষা, তারেক রহমান সাহেবের জন্য পরীক্ষা, সরকারের জন্য পরীক্ষা। বাট এটা আমি বলতে পারি যে এই ধরনের ঘটনাগুলো জিরোতে নামিয়ে আনা শুরুতেই সম্ভব না, অথবা গ্র্যাজুয়ালি এটা বলতে পারে যে দল ক্ষমতায়, প্রশাসন তাদের এবং তাদের কর্মীরা যা খুশি তাই করবে, অতীতে যেটা হয়েছে সেটা আমি মনে করি না যে সেটা হবে। এবং এই মেসেজটা আমি অনুরোধ করতে চাই বা মনে রাখতে চাই, যেটাই বলেন বিএনপির নেতাকর্মীদের স্মরণ করে দিতে চাই। জি, জনাব সোহরাব হাসান, আপনি যদি একটু যোগ করেন, আমরা সাধারণত দেখে থাকি সরকার গঠনের পরপরই যে কোনো ইস্যুতে হয়তো বিরোধী দল মাঠে বা রাজপথে নেমে পড়ে। আজকে তারেক রহমান বলেছেন সরকার পরিচালনায় বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছেন, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। জামায়াত বা এনসিপি যারা বিরোধী দলে যাচ্ছে তারা কি আসলে সেই ধরনের প্রস্তুতি তাদের আছে কিনা? ধন্যবাদ। এবার নির্বাচনের সংঘর্ষ কম হয়েছে, কিন্তু উৎকণ্ঠা, উত্তেজনা, অস্থিরতা, অবিশ্বাস বেশি ছিল এবং সেই অবিশ্বাসের জের কিন্তু এখনও চলছে। বিএনপি এনসিপি প্রকাশ্যেই বলেছে যে আসন তারা পেয়েছে বা ঘোষণা করা হয়েছে এটি তাদের প্রাপ্য না, তাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল। অনেক আসনে তাদেরকে হারানো হয়েছে। কিন্তু সেই অবিশ্বাসের কি আসলে যৌক্তিকতা রয়েছে? না, সেটা এখন তারা অভিযোগ করবে, মামলা করবে, ট্রাইব্যুনালে যাবে অথবা নির্বাচন কমিশনে যাবে, কেউ কেউ বলেছে। বিএনপির পক্ষ থেকেও কোনো প্রার্থী একই ধরনের অভিযোগ করেছে। এই নির্বাচনে ফলাফলের একটা হচ্ছে জামাত ইসলামের দীর্ঘ পরিকল্পনার কারণেই কিন্তু তারা এত আসন পেয়েছে। জামাত ইসলামী যখন নিষিদ্ধ ছিল তখনও তাদের নির্বাচনী প্রস্তুতি ছিল, এবং অন্তর্বর্তী সরকার আসার প্রথম দিন থেকে। কিন্তু বিএনপি এক্ষেত্রে খুবই শৈথল্য দেখিয়েছে, কোনো ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে এবং কোনো ক্ষেত্রে অতি আত্মবিশ্বাস পোষণ করেছে যে তো জিতেই যাব, যেহেতু মাঠে বড় আওয়ামী লীগ নেই। কিন্তু বিএনপি জোটে যে 212টি আসন পাওয়া, এটি কি আপনি ছোট করে আমি বলছি, আসন পাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। অধ্যাপক আব্দুল্লাহ মামুন বললেন যে আওয়ামী লীগ নেই বলে হয়তো এবার সংঘর্ষ কমেছে। আওয়ামী লীগ নেই বলেই কিন্তু গোপালগঞ্জের শরীয়তপুরের, মাদারীপুরের সব আসন বিএনপি পেয়েছে, আওয়ামী অধ্যুষিত যেসব ছিল, আওয়ামী অধ্যুষিত যেটা। এবং অনেক অঞ্চলেই কিন্তু এই সমীকরণ কাজ করেছে। কারণ একটাই, তারা হয়তো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এটা করেছে। তারা জামাত ইসলামের চেয়ে বিএনপিকে অধিকতর বা অপেক্ষাকৃত কম বিপদ মনে করেছে। নির্বাচন বা গণতন্ত্র তো আস্থার বিষয়, পারস্পরিক আস্থার বিষয়। আগামী জাতীয় সংসদ তো গঠিত হতে যাচ্ছে, সরকার গঠিত হতে যাচ্ছে, বিরোধী দলও হবে, কিন্তু এই আস্থার সম্পর্কটা তৈরি করতে না পারলে কিন্তু সামনে পরিস্থিতি কোন দিকে যায় আমরা বলতে পারি না। একটা হচ্ছে যে ঢাকা শহরে 91 থেকে একটি কিন্তু আমরা বৈশিষ্ট্য দেখে আসছি, অভিন্ন বৈশিষ্ট্য। ঢাকা শহর যার দখলে থাকে সেই সরকার গঠন করে। এটি আপনি 91-এ দেখেছেন যে ঢাকার সব আসন বিএনপি পেয়েছিল, 96-এর সব আসন আওয়ামী লীগ পেয়েছিল, একটা বাদে সাদেক হোসেন খোকার আসন। 2001 বিএনপির সব আসন পেয়েছে, আওয়ামী লীগ বিতাড়িত, সরকারও গঠন করতে পারে। আবার 2008-এ কিন্তু উল্টো হয়েছে। কিন্তু জামাত ইসলামী এবার পরাজিত হওয়ার পরেও, মানে কম আসন পাওয়ার পরেও, 20টির মধ্যে 7টি পেয়েছে তারা। 20টি আপনি বৃহত্তর ঢাকা বলছেন, ঢাকা শহর যেটি, শহরের 15টি আসনের 7টি তারা পেয়েছে, এবং বাকি 8টির ব্যবধান কিন্তু খুব বেশি নয়। মানে এটি কিন্তু খুবই, অর্থাৎ ঢাকা অভিযান বলি, ঢাকা বিজয় বলি, এটি তাদের মূল লক্ষ্য ছিল, এবং তারা মনে করছে ঢাকা জয় করতে পারলে বাংলাদেশ জয় করা যাবে। কিন্তু বিএনপির এই নিয়ে, অন্তত ঢাকা শহর নিয়ে খুব পরিকল্পিত চিন্তাভাবনা ছিল বলে মনে হয় না। যেমন ধরুন, যে একজন নারী
তুলি। মায়ের ডাকের পুরো নাম সানজিদা ইসলাম তুলি। সানজিদা সানজিদা ইসলাম তুলি। সানজিদা ইসলাম তুলি, তার আসন হচ্ছে 12, কিন্তু তাকে দেওয়া হয়েছে যে আসনে তাকে, এবং সেই আসনে কিন্তু জামাত ইসলামী আরেকজন এই ক্ষতিগ্রস্ত মানুষকে, ক্ষতিগ্রস্ত যে তার পরিবার, তারাও দিয়েছে, ব্যারিস্টার আরমানকে দিয়েছিল। সুতরাং লড়াইটা হয়েছে কিন্তু খুব অসম। আবার আবার ঢাকা 12-তে যাকে দিয়েছে সেখানে বিএনপি তার বিদ্রোহী প্রার্থীকে বসাতে পারেনি, যে কারণে এই আসনটি জামাতের একেবারে হেসে খেলে তারা জামাত ইসলাম পেয়েছে। অনেকে নির্বাচনে আগেও বলেছে যে 12-তে বিএনপি সমর্থিত প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী কেউ জিতবে না, কারণ দুজনের টক্করে এ জিতে যাবে। আর বিরোধী দলের অবস্থানটা কি হবে বা সরকারের, এখন এটি নির্ভর করবে। আজকের সংবাদ সম্মেলন করে কিন্তু খুব আশাবাদী হওয়া যায় না। প্রথমত সরকার গঠনই হয় না, সরকার গঠনে কারা থাকবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেয়া হয় কিনা, বাংলাদেশের অতীতের খুব কম সরকারে সেটি হয়েছে। জি, আমরা আলোচনা এটার পার্টে যাব। ডক্টর শামীম রেজা, আপনি যদি একটু যোগ করতে চান, যেটা অবিশ্বাসের কথা বলছিলেন সোহরাব হাসান, কিন্তু আজকে তারেক রহমান বলেছেন জনগণকে কনভিন্স করাই ছিল তার দলের মূল ইঞ্জিনিয়ারিং। আসলে কি ঘটেছে? নিরঙ্কুশ যে বিজয়টা হলো, সেখানে কোন বিষয়টা আসলে ম্যাজিক হিসেবে কাজ করেছে? এবং তিনি আজকে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চেয়েছেন? প্রথম প্রশ্নের উত্তর হলো যে একক কোনো কারণ এত দ্রুত খুঁজে বলা খুব কঠিন। আর নির্বাচনে কখনো একক কোনো কারণ কাজ করে না, একাধিক বিষয় কাজ করে। আপনি নির্বাচনের আগে জরিপগুলো যদি দেখেন, আপনি দেখবেন কোনো জরিপে বিস্তর ব্যবধান দেখাচ্ছে, আবার কিছুক্ষণ পরে কোনো জরিপে মোটামুটি বাস্তবের আমাদের ধারণার কাছাকাছি যাচ্ছে, কোনোটা সমান সমান দেখাচ্ছে। কীভাবে নমুনায়ন করেছেন তার উপর নির্ভর করেছে, উত্তরের উপর নির্ভর করেছে, সবগুলো প্রতিনিধিত্বমূলক। কিন্তু মনে রাখতে হবে যে এটার উত্তর কিন্তু ঐতিহাসিক, কারণ নির্বাচন এবং ভোটিং বিহেভিয়ার কিন্তু একটা ঐতিহাসিক প্রবণতা, এবং তার ধারাবাহিকতা এবং পরিবর্তনগুলো কখন বলছে এটা শুধুমাত্র জরিপ বা আঙ্কিকভাবে বোঝা যাবে না। তো একই রকমভাবে আপনার প্রশ্নের উত্তরের একক কোনো বিষয় কাজ করেনি। যদি আপনি বৃহত্তর খুলনা বিভাগ দেখেন, তাহলে সেখানে অভূতপূর্ব জয় পেয়েছে জামাত ইসলামী। এখন একটা সরল ব্যাখ্যা আপনি দিতে পারেন যে সীমান্তবর্তী ওই পাশ থেকে যত সীমান্তে, সেখানে তাদের বিপুল বিজয়। আপনি ম্যাপটা যদি দেখেন, একটা রং দিয়ে দেখেন, তাহলে একদম দেখবেন উপর পর্যন্ত জামাতের বিপুল বিজয়। তো কেউ সহজে বলতে পারে সীমান্তবর্তী এলাকায় ভারত বিরোধী হয়তো একটা বিষয় কাজ করে, সেখানে জামাত দীর্ঘদিন ধরে কাজ করে। উত্তরটা তো অন্যরকম হতে পারে, যে নাগরিক সুবিধা, সামাজিক সেবা, সেইগুলো রাষ্ট্র এলাকায় পৌঁছেছে কিনা, এবং এমনভাবে জামাত তার সামাজিক সেবার জাল বিস্তৃত করেছে। এটা সে অবৈধভাবে করেনি, সে বৈধভাবেই করেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, সেগুলো অন্যরা সেভাবে করতে পারেনি। হয়তো বিএনপি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিল না, বিধায় করতে পারেনি। আওয়ামী লীগের শাসনামলে অনেক সাফল্যের কথা বললেও হয়তো ওই পর্যন্ত পৌঁছায়নি যে জায়গাটা জামাত, যেটা সৌরভ ভাই বললেন, তার প্রস্তুতি দীর্ঘদিনের। এটা অন্তর্বর্তী সরকার গঠনের আগে থেকেও অত্যন্ত কাঠামোবদ্ধ দল। সুতরাং আপনি যদি ফ্যাক্টর বলেন, তাহলে আপনাকে একেবারে আসন বিন্যাস অনুযায়ী চিন্তা করতে পারে। সামগ্রিক ফ্যাক্টর বের করাটা খুব কঠিন। যেমন ঢাকার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে ঢাকায় রাজধানী শহর, সেখানে আমরা যে ধরনের বৈশিষ্ট্যগুলো সাধারণভাবে ধারণ করি বা মনে করি যে আছে, তাতে তো জামাত ইসলামের যে নীতি আদর্শ তার এতগুলো সিট পাওয়ার কথা না। তার মানে বুঝতে হবে যে ঢাকার জনমিতি পাল্টেছে, মানুষের আচরণ পাল্টেছে, মানুষের অভ্যাস পাল্টেছে, এবং আমরা যে ঢাকাকে চিনতাম, সেই ঢাকার যে ভোটার, যে জনগণ, তাদের নিশ্চয়ই চিন্তা ভাবনার বড় একটা পরিবর্তন ঘটছে। যদি আমরা বলি যে ভোট কেউ চুরি করেনি, কিছু অভিযোগ আছে, সেটা আলাদা কথা, তাহলে তো ভোটটা আদায় করতে হয়েছে। আমি প্রায়শ একটা উদাহরণ দিই যে ভারতের হিন্দুত্ববাদ, অন্যান্য সমস্যার জন্য বিজেপিকে আমরা দায়ী করি, যে বিজেপি তো ভোট চুরি করতে পারে না, ভোট তো তাকে আদায় করতে হয়, আদায় করার তো একটা প্রক্রিয়া আছে। এখন সেই প্রক্রিয়ায় হয়তো জামাত গেছে। আবার আপনি যদি বলেন তরুণ ভোটার, এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছিল, আমরা কিন্তু ওই সময় বলবার চেষ্টা করেছি যে যদি 4 কোটি তরুণ ভোটার হয় বা নতুন ভোটার হয়, তরুণ মানে 18 না, এর মধ্যে 35-40 বছরেও আছেন, কিন্তু 8 কোটি তো পুরনো ভোটার আছেন, বয়স্ক আছেন, মধ্যবয়সী আছেন, অনেক বয়সী আছেন, তারা কোথায় যাবেন, তাই না? তাদেরও তো একটা চিন্তা ভাবনা আছে। এখন যদি এই যে খুলনা বিভাগের বিপুল জয় বা কুষ্টিয়ার অংশ বা আরো বৃহত্তর হ্যাঁ উত্তরবঙ্গে যদি বলেন, এই ব্যাখ্যা কিন্তু এক কথায় আপনি উত্তর দিতে পারবেন না। আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা, যিনি এখন প্রায় সাক্ষাৎকার দেন, তিনি বলেছেন যে তার কাছে বিস্ময়কর মনে হচ্ছে যে একটাও জাতীয় পার্টি পায়নি। আরে ভাই, জাতীয় পার্টিকে আগে অনুসরণ করেন যে তার অবস্থাটা কি। সুতরাং উত্তর তো প্রশ্ন করে তো নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করলে হবে না, যে সে আদৌ দল হিসেবে টিকে ছিল কিনা বাড়িতে বাড়িতে। তো যে কারণে আপনার কথার উত্তর হলো এখানে সম্ভবত নাগরিক সেবার একটা বিষয় হয়তো কাজ করেছে,
এখানে বিএনপির অন্তকলহ কাজ করেছে, বিদ্রোহী প্রার্থী 70-এর কাছে বিদ্রোহী প্রার্থী, সেখানে প্রচুর আমরা সাধারণ বাংলা যেটা বলি ভোট কেটে গেছে, সেটা হয়তো সেটাও ঘটেছে। হয়তো কাজ করেছে। তরুণদের বিরাট একটা অংশ এনসিপি যেমন জামাতে গেছে, এখন জামাত থেকে এনসিপি উপকৃত হয়েছে না এনসিপিতে জামাত উপকৃত হয়েছে, সেটা হয়তো একটা আলোচনা করা যেতে পারে। এটা আমরা আলোচনা করব। আমরা তারেক রহমান যেই সংবাদ সম্মেলনটা আজকে করেছেন সেখানে তিনি কি বার্তা দিতে চেয়েছেন? আমরা দেখেছি তার পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন, দেশের স্বার্থের বিষয়টি বলেছেন, দেশের অগ্রাধিকারের বিষয়টি বলেছেন এবং কি কি প্রায়োরিটি পেতে পারে সেই বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে এটাকে কিভাবে মূল্যায়ন আমার করবেন? উনি যে প্রথমে যে লিখিত বক্তৃতা পড়েছেন সেখানে মনে হচ্ছে যে ঐক্যের বার্তা, সংহতি এবং শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ, কারণ পররাষ্ট্রগুলো প্রশ্ন উত্তর পর্বে আসছে এবং আপনি যদি সাংবাদিকদের প্রশ্ন দেখেন তাহলে 10 ভাগের 8 ভাগই পররাষ্ট্র বিষয়, বাকি হয়তো একটা দুটো সাধারণ প্রশ্ন। তো তাতে যেটা ডক্টর মামুন বলছিলেন যে এই মুহূর্তে বিএনপির শুধু দ্বিগুণ দায়িত্ব না, মানে বহুমাত্রিক দায়িত্ব, তার একটা বড় দায়িত্ব বা কাজ সম্ভবত হবে তার নিজের দলকে সুসংগঠিত করা। মানে এটা খুব কঠিন কাজ, যে দল এবং সরকারকে আলাদা করা। আপনি বিগত সরকারে যদি বলেন সবচেয়ে বড় দুর্বল জায়গা, যে কারণে আজকে অনেক কিছুর জন্য আমরা মানে খাচ্ছি, সেটা হলো দল এবং সরকার এক হয়ে যাওয়া। আপনি যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থা এবং শীর্ষ ভাবেন, সেটাও কিন্তু সংকট ওই জায়গাতে। তো এর আগেও কিন্তু বিএনপির এরকম সুযোগ এসেছে এবং তখন গণমাধ্যম সহ বিশিষ্ট জনরা কিন্তু তখন খালেদা জিয়ার সরকার, তাকে কিন্তু এরকম আহ্বানও জানানো হয়েছিল যে এটাই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ সময় যে আপনি দলকে একটা অসাধারণ গতিশীলতা দেন বা একটা কিছু করেন। সো দলের প্রতি একটা বড় দায়িত্ব থাকবে যে বিএনপি দল হিসাবে এখন থেকে সামনের দিকে কিভাবে এগোবে, এবং একই সাথে সরকারের যে চ্যালেঞ্জ সেটা তো বটে, এটা নতুন সরকার গঠিত যাচ্ছে, বিএনপি এত বছর পরে রাষ্ট্রীয় দায়িত্ব পেতে যাচ্ছে, তার তো একটা চ্যালেঞ্জ আছে। তো আপনি যেটা জানতে চেয়েছেন, ওনার ওই লিখিত বক্তৃতা আমার কাছে মনে হচ্ছে যে উনি শৃঙ্খলার ব্যাপারে এবং নির্বাচন পরবর্তী যে সংঘর্ষ সহিংসতার একটা সম্ভাবনা বাংলাদেশে থাকে, সেটা তো আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়, সেটাতে উনি একটা বার্তা দিয়েছেন। এবং ঐক্য ধরে রাখা, আপনি যদি বিদেশি গণমাধ্যমের বিশ্লেষণ দেখেন নির্বাচনের অব্যবহিত পরে, টাইম বিখ্যাত ম্যাগাজিন আমেরিকান, তারা কিন্তু একটা তালিকা দিয়েছে এবং সেখানে 1 নম্বরে আছে যে তারেক জিয়ার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ঐক্য ধরে রাখা। এমনি তো আমাদের ফাটল ধরেছে, আমরা জাতিগতভাবে বিভক্ত বিভিন্ন কারণে। তো উনি নিজেও একটা দলের প্রতিনিধিত্ব করেন, আমরা বলছি না যে একেবারে সবাইকে ওনার দলের মতো হতে, অন্যের মতো হতে হবে, কিন্তু সেই বার্তাটা আমার কাছে মনে হচ্ছে যে উনি। আর একটা বিষয় দেখেন, এটা তো সরকার গঠনের পরে প্রেস কনফারেন্স না, এটা নির্বাচনে জয়লাভ করেছে, সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন। এটা এই কারণে বলছে, যদি পররাষ্ট্র বিষয়ক প্রশ্নগুলো আপনি দেখেন, চীনের সাংবাদিক প্রশ্ন করেছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে, চীনের সাথে সম্পর্ক নিয়ে, ভারতের সাংবাদিক প্রশ্ন করেছেন ভারতের সাথে সম্পর্ক নিয়ে, পাকিস্তানের সাংবাদিক একটু কৌশলে এড়িয়ে গিয়ে উনি হয়তো ক্রিকেট বা ইত্যাদি নিয়ে, যুক্তরাজ্য শেখ হাসিনা, ফিরিয়ানা, টিউলিপ ইত্যাদি নিয়ে। এগুলো কিন্তু অনুমেয় ছিল যে প্রশ্নগুলো আসবে, উনি যেহেতু উন্মুক্ত সংবাদ সম্মেলন ডেকেছেন। তো সেখানে আপনি যে কথাটা কিছুটা আভাসও দিয়েছেন, আমার ধারণা, যেহেতু আমি ইনার সার্কেলের কেউ না, সেটা হলো যে উনি এই মুহূর্তে যেহেতু এখন সরকার গঠন করতে যাচ্ছেন, এখনো তিনি বিজয়ী দলের নেতা এবং আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উনি উত্তরগুলো ওইভাবে খুব সীমিত এবং বাক সংযমের মধ্যেই রেখেছেন, যে এখন বৃহৎ একটা উত্তর তো আসলে সরকার গঠন না করে দেওয়া সম্ভব না। ভারতের সাথে সম্পর্কের মাত্রা কি হবে, এখন উনি যদি একটা পুরো অনুচ্ছেদ জুড়ে বক্তৃতা দেন, চুক্তিগুলোর কি হবে, অমুকের কি হবে, তো সম্ভব না। একই রকম ভাবে টিউলিপের কি হবে, শেখ হাসিনার ফিরিয়ানার কি হবে, আইসিটির কি হবে, এটা তো আসলে সরকার গঠনের আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়াটা কঠিন। কিন্তু আমার মনে হয় যে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে সম্ভবত যে সেই পুরনো পররাষ্ট্রনীতির মৌল, যেটা 19 শতকে বলা হতো যে কোনো কিছুই আসলে নাই রাষ্ট্রের স্বার্থ ছাড়া, তো স্বার্থটাকে, এবং সেখানে এখন পরিশীলিতভাবে উনি বলেছেন যে আমাদের যেটা স্বার্থ, জনগণের স্বার্থ, সেইটাকেই একটা মানদণ্ড রেখে সম্পর্কের বিষয়টা, সেটা প্রতিবেশীর সঙ্গে হোক, সার্কের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। এবং একটু আগে আমি আজিজ ভাই আলাপ করছিলাম, উনি ওনার পিতার প্রসঙ্গও তুলেছেন, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, যে উনি উদ্যোগ নিয়েছিলেন। অতএব এক ধরনের আভাস দেওয়া যে বিএনপিরও তো একটা আগ্রহ এবং দায়িত্বের বিষয় সেখানে আছে। এখন ওই মুহূর্তে এত একেবারে দক্ষিণ এশীয় সংহতি ইত্যাদি কি হবে, বিমস্টেকের কি হবে, আসিয়ানের সাথে সম্পর্কের কি হবে, কোয়াডের কি হবে, ইন্দো প্যাসিফিকের কি হবে, এই আলোচনা আমার মনে হয় না যে আজকে খুব একটা সুযোগ ছিল। যে এই আমার মোটামুটি আমার ধারণা, যেটা আমি বোঝার চেষ্টা করছি, যে ঐক্য, সংহতি, অন্য দলগুলোর সাথে একটা সুষম সম্পর্ক রাখা এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং পররাষ্ট্র বিষয়ের একটা ধারণা দেওয়া। জি ডক্টর মামুন, আমরা যতটুকু জানি মঙ্গলবার শপথ গ্রহণ হচ্ছে, সকালে হয়তো এমপিদের শপথ পড়াবেন সিইসি, বিকালে রাষ্ট্রপতি পড়াবেন নতুন মন্ত্রীদের শপথ।
আসলে কেমন হতে যাচ্ছে এবারের মন্ত্রিসভা? কারা আসছেন, কারা গুরুত্ব পাচ্ছেন, কিংবা আকারটাই বা কেমন হতে পারে, এমন কোনো ধারণা দিতে পারেন? এখন তো মানে ক্লিয়ারলি বলা মুশকিল, আপনি যেমন দেখছেন ভাবে আমরাও বোঝার চেষ্টা করছি। আকারে আমার মনে হয় যে আগে যেমন আমরা 60 জনের মন্ত্রিসভা দেখেছি এবং যেটা একটা ক্রিটিসিজম ছিল, অথবা শুরুতে রয়েস হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া অনুসরণ করবে বলে আমার একটা মনে হয়। আর অবশ্যই যারা তেগি এবং কোয়ালিফাই যারা এবং যাদের অ্যাকসেপ্টেবিলিটি হাই, সেরকম ব্যক্তিরা মন্ত্রিসভায় যাবেন বলে আমি বিশ্বাস করি। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে এখনকার যে তরুণদের, পার্টিকুলারলি যে ধরনের বাংলাদেশের অপেক্ষা, শুধু তরুণরা, সারা বাংলাদেশের মানুষের সেখানে শিক্ষিত, মার্জিত এবং যারা ডেলিভার করতে পারবে, দি প্ল্যান যেটা উনি বারবারই বলেছেন, সেটাও গুরুত্ব পাবে। অঞ্চল একটা ফ্যাক্টর সবসময় থাকে। অঞ্চল ভিত্তিক রিপ্রেজেন্টেশনটা হয়তো বা আমি মনে করি যে যেহেতু কিছু কিছু এরিয়াতে, উত্তরাঞ্চল বা বৃহত্তর যশোর বা খুলনাতে, সেই সব অঞ্চল ভিত্তিক তো নিশ্চয়ই চিন্তা ভাবনা বিএনপি থাকা উচিত বলে আমি মনে করি। বিএনপি ভালো করতে পারেনি। নারীদের ইনক্লুশন হয়তো বা আমরা আশা করি যে বিএনপি অন্য দলগুলো বা যেখানে জিরো, পার্টিকুলারলি বিএনপি বিপরীত জোট, যেখানে জিরো রিপ্রেজেন্টেশন, সেখানে বিএনপি একটা রিপ্রেজেন্টেশন নিশ্চিত করেছিল। সৌরভ ভাই আমাদেরকে দেখছে, অথবা আরো বেশি হলে আমরা খুশি হতাম, বাট সেই রিপ্রেজেন্টেশনটা নিশ্চিত হয়েছে। এছাড়াও সবসময় যেটা হয়, যে ধরনের সরকারকে শক্তিশালী করার জন্য টেকনোক্র্যাটদের একটা মেলবন্ধন থাকে রাজনীতিবিদদের সাথে, যারা খুব এক্সপেরিয়েন্স আসলে ডেলিভার করতে পারবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত করতে হবে যে টেকনোক্র্যাট মন্ত্রী এর আগেও আমরা দেখেছি, সেগুলো যেন এমন না হয় যে পুরস্কার দেওয়ার জন্য, সেটাও একটা এক্সপেকটেশন থাকবে যে টেকনোক্র্যাট যারা আসবে তারা যেন পুরস্কৃত না, বরং দ্য প্ল্যানের কথা যেটা বলছিলেন তারেক রহমান উনি 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার পরে, সেটা নিশ্চিত করবে। আমি একটু, আমার ধারণা এই বিষয়গুলো সবগুলো মিলেই হয়তো মন্ত্রিসভা নির্ধারিত। আমি কয়েকটা জিনিস একটু রিফ্লেক্ট করতে চাই, 3 জনের কথা থেকে এসছে। 2 মিনিট। একটা হচ্ছে যে সৌরভ ভাই একটা কথা ভালো বলছে, আসলে এই বিএনপি নেতা কর্মীদের মধ্যে আমারও ব্যক্তিগত ধারণা যে একটা গা ছাড়া ভাব, শুধু বলবো না যে জিতে গেছে এরকম একটা মানসিকতা ছিল, যে কারণে কিন্তু ভোটের ব্যবধান 43-46 হয়ে যাচ্ছে, 47-43 এরকম হয়ে গেছে, যেটা সিটের ব্যবধানে কিন্তু অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ভোটের ব্যবধানে সেটা কম। একটা পরিসংখ্যান না 40-53 না, এটা বোধহয় 47-43 এরকম হচ্ছে, একটা রাফ হিসাব আর কি। আরো মেটিকুলাসলি কত কিছু আসন বাকি আছে জনপ্রিয়তার অর্থে, তো সেটা একটা জিনিস। তারপরে ধরে নেই যে 50-40, তারপরে কিন্তু এটা 212 আসন প্লাস 68 বা জোট সহ ধরে আরো কিছু আসন মিলে, সেটা আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বের সেটা আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এরকম হতে পারে। আমি যেহেতু আগে নির্বাচনগুলোকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি, বাট এবারে যেহেতু কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে অ্যাজ এন স্পেকটেটর, যে ধরনের বক্তব্য জনসভা থেকে শুরু করে মিডিয়ায় যেভাবে শুনেছি, যেভাবে ফলো করেছি, সেখানে কিন্তু একটা যখন অন্য জোট একটু আক্রমণাত্মক ছিল বা তাদের পরিকল্পনাটা কি সেটা পরিষ্কার কতটুকু করতে পেরেছে, সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাই না, যেহেতু বিএনপি এই মুহূর্তে ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছে। পরিকল্পনা জায়গাটা শীর্ষ নেতৃত্বে ছিল, এবং যেটা সৌরভ ভাই বললাম 100% একমত যে অনেক দিনের প্রস্তুতিটাকে বিএনপি ইন্টেলেকচুয়ালদের ইনভলভমেন্টের মাধ্যমে বিভিন্ন সেকশন, বিভিন্ন সেল রিসার্চ করে ঠিক কাউন্টার ন্যারেটিভ ডেভেলপ করা, কি মানুষ চাচ্ছে, খুব দ্রুত কয়েকটা ডিসিশন কিন্তু দিয়েছে বিএনপির চেয়ারম্যান, পার্টিকুলারলি কৃষি ঋণ মৌকুফের সিদ্ধান্তটা, এনজিও ঋণ মৌকুফের সিদ্ধান্তটা, এগুলো আমার ধারণা প্রত্যেকটি এমনভাবে দেওয়া হয়নি যে এগুলো হাতে ছিল, প্রয়োজন মাফিক বা নিশ্চয়ই ডেটা অ্যানালাইসিস হয়েছে যে কোন এরিয়াতে কোনটা বলতে হবে, কিভাবে বলতে হবে, এবং ভোটের রেশিওটা যেহেতু রেগুলার মনিটরিং নিশ্চয়ই বিএনপি থেকে করা হয়েছে, সে কারণে কিন্তু নতুন নতুন জিনিস এসেছে। যেমন প্রথম দিকে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ছিল, এরপর একটু পরে গুরুত্ব দেওয়া হচ্ছে ইমামদের কে ইনক্লুসিভ করা, এরপরে যেখানে মনে হচ্ছে পরিবেশটাকে আগে আনা, যেখানে কর্মসংস্থানকে সামনে আনা, স্বাস্থ্য নিয়ে কথা বলা, এবং শেষ দিকে দেখবেন যে আপনি এনজিওদের ঋণ মৌকুফ, এনজিওতে যাদের ঋণ আছে, এবং কৃষি ঋণ, এটা তো কেউ কখনোই একটি দফা পরিকল্পনা ব্রডলি ছিল হয়তোবা বিএনপি। তার মানে যেটা বলতে চাচ্ছি আমি, যে সৌরভ ভাই একদম ঠিক কথা বলেছেন, যে হয়তোবা তৃণমূলে যারা ইভেন বিভাগীয় পর্যায়ে তারা হয়তোবা এই জিনিসটা অনুধাবন করেননি, কিন্তু এবার তারেক রহমান যেটা আজিজ ভাই বললেন, যে উনি যেহেতু বাইরের থেকে একটা ওরিয়েন্টেশন নিয়ে এসছেন ডেমোক্রেসির এবং পরিবেশ পরিস্থিতির সাথে, কিন্তু রিসার্চের জিনিসগুলো যুক্ত হয়েছে, যে কারণে আমি মনে করি যে রিসার্চ টিম হয়তোবা বিএনপির কাজ করেছে, তাদের মিডিয়া সেল কাজ করেছে, আইটি টিম ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন দি এন্ড, বিকজ প্রথম দিকে যেভাবে আলবদর বাহিনীর মতো আলবট্টর বাহিনী বের হয়ে গেছে, সেগুলো মিলে
টপ নেতৃত্বের আমার ধারণা, আমি যেভাবে দেখি সৌরভ ভাই, যে এটা না থাকলে দিস কুড হ্যাভ বিন এ ডিজাস্টার। আর সেকেন্ড হচ্ছে, আপনি যদি পুরো জিনিসটা দেখেন যে জিয়াউর রহমানের যে ফিলসফি, যে বটম আপ অ্যাপ্রোচ, আপনি যদি বিএনপির 91-কেও দেখেন, 2001-ও দেখেন, তাহলে এই বটম আপ আপনি যদি যান, প্রত্যেকটা যে 8টা পিলার ঠিক করলেন নির্বাচনের আগে, যে 31 দফাকে ভেঙে 8টা পিলার, তার কিন্তু প্রত্যেকটা জায়গায় বটম আপ অ্যাপ্রোচ নেওয়া হয়। যেমন ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বা কর্মসংস্থান, বা এলাকা ভিত্তিক ইন্ডাস্ট্রি, অথবা আপনি পরিবেশ, খাল খনন, আপনি যেটাই দেখেন না কেন, বটম আপ একটা অ্যাপ্রোচ ছিল। এইটা কিন্তু পুরো ক্রেডিটটা যদিও বিএনপি সবার যাবে, বা টিম যারা কাজ করেছে, কিন্তু সেটা আলটিমেটলি বিএনপির চেয়ারপারসনটাকে অ্যাকসেপ্ট করা বা তার ইনোভেশন ছাড়া এখন যে সিচুয়েশন, তাতে এতগুলো আসন পাওয়া মুশকিল হতো। দ্বিতীয় আরেকটা শেষ করে নিয়েছে, যে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নেতৃত্বের জায়গায়, এবার তরুণ ভোটারের কথাটা শামীম ভাই বলতেছিল, যে সেখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল যে নেতা কিভাবে আবির্ভূত হন। আমার মনে হয় সেটা এই ভিক্টরির পিছনে একটা অন্যতম কারণ, যে তরুণদের মতো করে ইভেন অ্যাপিয়ারেন্স, ইভেন প্রেজেন্টেশন, আমাদের দেশে ডায়ালগ এবারই প্রথম শামীম ভাইয়ের সামনে উনি কমিউনিকেশন পড়ান, এইগুলো কিন্তু কাজ করেছে। এবং নেতা শুধু একদিক থেকে বক্তব্য না নিয়ে জনগণের সমস্যাগুলোকে শোনা এবং তার ভিত্তিতে ইনস্ট্যান্ট এই বক্তব্যটা চেঞ্জ করা, সেটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আমি মনে হয় যে সবাই একমত হবে, যে ওনার হাতে একটা কাগজ থাকতো, ধরেন কাগজে, এটা তো আর আমরা জানি না কি লেখা ছিল, বাট ওই কাগজটা সবসময় কিন্তু উনি দেখেননি, কখনো দেখছেন কখনো দেখছেন না, তার মানে রিঅ্যাডজাস্ট করতে হয়েছে। বা এই যে অনেক কথা হয়েছে বিএনপিকে নিয়ে, যে বিএনপি হ্যাঁ ভোট বলছে না, এটাকে বলছে না, কিন্তু আমার ধারণা পরিকল্পনার অংশই ছিল যে আবু সাইদ এবং তারপরে এই যে সংস্কার আন্দোলন, সবকিছু মিলে এই আন্দোলনের অন্যতম প্রতীক প্রথম শহীদ, সেখান থেকে বলা হয়তো রংপুরের জনসভা ডেট চেঞ্জ হওয়ার কারণে সেটা চেঞ্জ হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমি যেভাবে দেখি সেভাবে কোনো দ্বিধা ছিল না যে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাও। তো এই নতুনত্বগুলো একদিকে যেমন কাজ করেছে, ট্রেডিশনাল যে থটস গ্রাসরুট এবং মিড লেভেল নেতৃত্বে, সেটা যদি টপ নেতৃত্ব থেকে না আসতো এবং খুব রিসার্চ বেসড কাজ না হতো, এবং সেলগুলো নির্বাচনে গঠন করা হয়েছিল, উপকমিটি বা সেল যেভাবেই বলি, সেগুলো যদি কাজ না করতো, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। অন্যদিকে যেটা হয়েছে যে যতটা বিএনপি না বলছে যে কি করব, তারেক রহমানের বক্তব্যে এবং ওই সময় যারা নেতারাও গ্রাসরুট লেভেলে বক্তব্য দিয়েছেন, কিভাবে করব গুরুত্ব পেয়েছে। আর একটা হচ্ছে গোটা টপ লেভেল থেকে একেবারে নিম্ন স্তরে গ্রাসরুট পর্যন্ত সবাই কিন্তু একই কথা বলেছে যে কি কি করা হবে। কোনো ডিভিয়েশন প্রথম দিকে একটু থাকলেও ওই কোঅর্ডিনেশনটা ছিল, সমন্বয়টা ঠিকমতো ছিল। সব সেভাবে হয়তো, বা যেটা সৌরভ ভাই বলে, যে দীর্ঘদিনের প্রস্তুতিটাকে একটা স্মার্ট প্রস্তুতি এবং ভেরি গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে বিএনপি মন্ত্রিসভা নিয়ে আরেকটু জানতে চাই, যে বিএনপির সাথে যেহেতু জোটে বেশ কয়েকজন নির্বাচন করেছেন, কয়েকজন হয়তো শরিক জয়ী হয়েছেন, কয়েকজন হয়তো জিততে পারেননি। এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যারা জয়ী হতে পারেননি কিংবা জয়ী হয়েছেন, সেই শরিকদের কি রাখার কোনো প্ল্যান রয়েছে? এটা তো মানে আমার পক্ষে খুব অবজারভার হিসেবে বলা মুশকিল, বাট এতটুকু তো আমরা মনে করি, যেহেতু জাতীয় সরকারের কথাটা আলোচনা এসছে, উনি যেহেতু কনফার্ম করেছেন যে আমার বিপক্ষের যে জোট, তাদেরকে উনি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান, তাহলে ওইটা আর থাকছে না। থাকলে হচ্ছে যারা বিএনপির জোটভুক্ত ছিল, আমি মনে করি যে বিএনপির অবশ্যই ওই প্রমিসটা রাখা উচিত, এবং রাখবেও আশা করি, যে যারা জোট থেকে নির্বাচিত হয়েছে তাদের মধ্য থেকে যেন মন্ত্রিত্ব দেওয়া হয় বা তাদেরকে সরকারের অংশ করা হয়। জি, জনাব আজিজ, আপনি যদি যোগ করতে চান, এই যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে, নতুন শপথ হতে যাচ্ছে, নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, এখানে আসলে কেমন মন্ত্রিসভা দেখতে চান, বা আসলে রিফ্লেকশনটা কেমন হওয়া উচিত? দেখেন, বিরোধী দল যারা ছিল জামাতের নেতৃত্বে, তারা কিন্তু আমি বলবো সাকসেসফুলি আপনার বিএনপিকে দুর্নীতিবাদ সংগঠন হিসেবে ট্যাগিং করেছে, এটা মানুষ বিশ্বাসও করেছে। কিন্তু জামাতের যে উগ্রপন্থা, এইগুলোতে টাকা পয়সা বিতরণ, নানান হাঙ্গামা, অবাস্তব কথা বলা, মিথ্যা কথা বলা, অর্থাৎ সমাজটাকে টেরোরাইজ করার পরে তারা ভোটাররা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। তখন দেখেছে যে এই মধ্যপন্থী দল এই বিএনপি ছাড়া আর কোনো উপায় নেই, এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং এখন আমার কাছে মনে হয় টপ প্রায়োরিটি হচ্ছে মন্ত্রী পরিষদে ফার্স্ট দরকার হলো সৎ লোক, যতগুলো লোক সৎ লোক, তারপরে জ্ঞানী, অর্থাৎ শিক্ষিত বলেন, বিজ্ঞ বলেন, যাই বলেন, অর্থাৎ জ্ঞান, যার একটা যে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকুক, কিন্তু তার জ্ঞান থাকবে। এটা এই জ্ঞান প্রশ্নকে একটু প্রশ্ন করতে পারি, এই যে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অনেকে বলে থাকতেন ব্যবসায়ীরা যাতে এখান থেকে একটু দূরে রাখতে পারে, এই বিএনপি কি আসলে ব্যবসায়ীদেরকে এই দুটি মন্ত্রণালয় থেকে দূরে রাখতে পারে? না, আমি দেখেন, আওয়ামী লীগ যে শেখ হাসিনা
দুটি কারণে আপনি খেয়াল করে দেখেন, যখন গণ অভ্যুত্থান ঘটে গেল, তার যে এত বাহিনী, কেউ মাঠে নামলো না। আর এই যে ব্যবসায়ী অলিগার্ক তৈরি করছিল, তারা তো বলছে আপনি যতদিন কবরে আছেন তাও আছি আপনার সাথে, কিন্তু ফাইনালি তো কেউ নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে, এই সরকার পরিবর্তনের আগে হওয়ার পরে যাকে যা টাকা দেওয়া লাগে দিয়ে তারা নিরাপদে আছে। সুতরাং ব্যবসায়ীরা কখনো কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থে পার্টির ভিতরে ঢুকতে চায়, কিন্তু এই ব্যবসায়ী যারা বুনিয়াদী ব্যবসায়ী, তাদেরকে মন্ত্রী পরিষদে নেওয়া উচিত না আমি মনে করি। তারা কখনোই ভালো করে নাই, তার ইন্টারেস্টটা সে প্রোটেক্ট করে, আমার মনে হয় তার শ্রেণীর ইন্টারেস্ট প্রোটেক্ট করে, এইটা করা উচিত না। দ্বিতীয় হচ্ছে যে ধরেন এই বিশেষ করে এই দলটা যে কারণে ভোট দিছে, কেন ভোট দিছে? আওয়ামী লীগের লোকটা তো বয়কট করার কথা, তারা এসে তো ভোট দিছে, যারা আসছে অধিকাংশ জায়গায় কিন্তু বিএনপিকে ভোট দিছে, ধরেন মাইনরিটি তারা ভোট দিছে। এটার কারণটা খুঁজতে হবে। কারণটাই হচ্ছে এটা একটা মধ্যপন্থী দল, অন্ধকার যুগে প্রবেশ করব না, আমার বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে, অন্তত পক্ষে আশ্রয়স্থল থাকবে। তৃতীয় হচ্ছে যে এখনো মুক্তিযোদ্ধার দল হচ্ছে বিএনপি, এটা বুঝতে হবে। আপনি দেখেন একদিকে অপোজিশন জামাত, এখানে সে কিন্তু মুক্তিযোদ্ধার দল, সেক্টর কমান্ডারের দল মুক্তিযোদ্ধা। এখানে কিন্তু আমি নিজেও বলেছি বারবার যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? মুক্তিযোদ্ধাদের দল তো বিএনপি আশ্রয় না দিলে কথা বলে নাই। প্রথম দিকে দেখেন মুক্তিযোদ্ধারা খুব অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে, মব সন্ত্রাসে পড়ছে, বিএনপি কোনো কথা বলে নাই। পরের দিকে অবশ্য বলছে, এখন তো ইশতেহারেও আছে, এখন তো ওপেনই বোঝাই যাচ্ছে। সুতরাং এটা মনে রাখতে হবে যে পলিটিক্সটা ক্লিয়ার করতে হবে। এবং এখন যেহেতু সংসদটা হবে এবং বিরাট একটা মাইটি শক্তি, রেজিমেন্টেড একটা ফোর্স সংসদে থাকবে, এখানে বিএনপির কিন্তু 2/3 মেজরিটি আছে। যদি আইন করতে চায় তারা হয়তো বিরোধিতা করবে, কিন্তু ফাইনালি আইন করতে কিন্তু বাধা আটকাতে পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে বলতেছি যে জনগণ এবং দেশের পক্ষে যেন আইনটা হয়, কোনো কালো আইন না হয়, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য ওয়ার্ক করতে হবে। আমরা এর আগে মন্ত্রিসভার আকার দেখেছি 49 জন, 48 জন, 62 জন পর্যন্ত দেখেছি। এবারের মন্ত্রিসভার আকার কেমন দেখতে চান? না, আকার তো যেটুকু মিনিমাম দরকার, ধরেন এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে এটা তো করতে পারতেছে না, আর এদের স্টেক কোথায় তাও জানি না। এই যে গোপন চুক্তি করছে সব বিদেশি নাগরিক, এগুলো তো হবে না, নিশ্চয়ই বিএনপি সব দেশের লোক দিয়েই করবে। সুতরাং একেবারে মিনিমাম যতটা সম্ভব ছোট মন্ত্রী পরিষদ হলে কাজ করতেও সুবিধা। প্রধানমন্ত্রী তো মূলত থাকবে পার্লামেন্টারি সিস্টেমে, যত ছোট হবে তত ভালো হবে। আমরা এর আগে বিরোধী দলের সদস্যদেরকেও আমরা দেখেছি সরকারের অংশীজন হয়ে থাকতে। আমরা দেখেছিলাম HM এরশাদকে প্রধানমন্ত্রী বিশেষ দূত করা হয়েছিল। এবার কি এরকম কিছু কোনো আপনার বিরোধী শক্তি একটা রেজিমেন্টেড শক্তি এবং তাদের আমার মনে হয় না যে এই পথে গেলে সাথে বিএনপির ধস নামবে, সমর্থনে ধস নামবে। বিএনপির নিজস্ব পলিটিক্স করতে হবে। এমনকি আমি বলবো গুপ্ত জামাত বিএনপির ভিতরে আছে, এগুলো স্ক্রিন আউট করতে হবে। সাচ্চা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হতে হবে, হ্যাঁ, এইটা ক্লিয়ার করতে হবে। এই গুপ্ত জামাত ঢুকে থাকবে। একসময় এই রাশিয়ার মতো বলশাবিক পার্টি, কমিউনিস্ট পার্টির থেকে যার পতন হওয়ার পরে বলশাবিক পার্টি লেনিন নেতৃত্ব দিচ্ছে, তাই কমিউনিস্ট পার্টি কিচ্ছু নেই। হ্যাঁ, বিএনপি তো ওরকম হবে। এইভাবে যদি ওই গুপ্ত জামাত পাল্টে থাকে তাহলে তো একসময় তো জামাত তো ওয়ার্ক করতেই থাকবে। একসময় দেখবেন যে ইসলামিক আন্দোলন এরকম করবে, দেখবেন বিএনপির কিছু নাই। সুতরাং দলকে সংহত করতে হবে। এটাতে এখন কিন্তু বের হয়ে গেছে, আপনার চীনে আবিষ্কার করছে গগলস, আপনার চোখের থেকে তাকাইলেই আপনার মনের কি চিন্তা, অর্থাৎ আপনার পলিটিক্স কি চিন্তা জগৎ কি বের করা যায়। এটা বের করে প্রয়োজনে সব গুপ্ত জামাত বের করে দিতে হবে এবার থেকে। এখনো তো পদধারী উপদেষ্টা বড় পদে গুপ্ত জামাতের লোক আছে, এগুলো কেন? এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির লোকরা গুপ্ত জামাতকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে রিহেবিলিট করতেছে, আমার জানা আছে। সুতরাং এগুলো বের করে দিক, বের করে খাটনি বিএনপি। এবং এখন ধরেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো। বিএনপি রিয়েলি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেইটা
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে এবং সেটা তো অঙ্গীকারও করেছে, বাস্তবায়ন করবে। এবং মুক্তিযুদ্ধে ব্যবসা করা যাবে না, ব্যবসা করা যাবে না, ওয়েলফেয়ার, দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে জি, হবে। জনাব সোহরাব হাসান, আপনি যদি এখানে যোগ করে যান, এই যে খাঁটি বিএনপি দিয়ে মন্ত্রিসভা গঠন করা, এই ক্ষেত্রে আসলে বিএনপি চেয়ারম্যান কি করতে পারেন? এই যে যারা শরিক দলে ছিলেন, কেউ হয়তো নির্বাচিত হয়েছেন, কেউ হয়তো নির্বাচিত হতে পারেননি, তাদেরও একটা ধরনের প্রতিশ্রুতি দেওয়া ছিল, তাদেরকেও কি টেকনোক্র্যাট করে নিয়ে আসা মন্ত্রিসভা তো শুরু হয়েছে? পরশুদিনই মঙ্গলবার গঠিত মঙ্গলবার। হয়েছে। বিএনপির এই মন্ত্রিসভা গঠনের আগে, এমনকি শপথ নেওয়ার আগেও বিএনপি কি এটি পর্যালোচনা করেছে যেসব আসনে তারা হেরেছে এবং যেসব আসনে খুব কম ভোটে জিতেছে বা কম ভোটে হেরেছে, এই আসনগুলোর কারণটি কি অনুসন্ধান করেছে যে কেন হলো, কী কারণে? কিছু আসনের কথা আমরা জানি বিদ্রোহী প্রার্থীর কারণে। এটি নিয়ে কিন্তু নির্বাচনের আগে অনেক কথা হয়েছে, কিন্তু আমার ধারণা বিএনপি নেতৃত্ব এটি তাদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে মনে হয় না, অথবা অন্য বিকল্প কোনো পথ অনুসন্ধান করেছে কিনা তাও মনে হয় না। সুতরাং এখন তাকে প্রথম করতে হবে যে আসন ভিত্তিক কোথায় কেন হারলো। অধ্যক্ষ মামুন যেটা বলেছেন হচ্ছে জাতীয় পরিকল্পনার কথা, অর্থাৎ বিএনপি নির্বাচিত হলে কি করবে। আমার কথাটা ছিল যে এই আসনে আমি কাকে দিলে জয়ী হবে, এই আসনের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারবে কে, এইখানে বিএনপির ভুল ছিল অনেক ক্ষেত্রে। তিনি মন্ত্রিসভা, অবশ্যই আমি আজিজ ভাইয়ের সাথে একমত যে সৎ, দক্ষ এবং আন্তরিক জ্ঞান তো থাকতেই হবে। আমলার উপর নির্ভর না করতে হয়, আমলাদের উপর। বাংলাদেশে খুব কম মন্ত্রী আছেন যারা যে বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয় সেই বিষয়ে তার জ্ঞান আছে, সেই বিষয়ে তার অনেক জানাশোনা আছে, যে কারণে সচিবের উপর তাকে নির্ভর করতে হয়। এবং সচিব যা বলেন, দু একটি ব্যতিক্রম বাদে সাইফুর রহমান বা এরকম যারা, বা শাহ এস এম কিপিয়া, তারা সচিবের উপর নির্ভর করে। আরেক নির্ভর করে প্রধানমন্ত্রী কি বলেন। এই প্রধানমন্ত্রী কি বলেন, আমরা আশা করব যে বিএনপির মন্ত্রিসভায় এই রীতিটা পরিহার করা হবে। যাকে যে মন্ত্রণালয় দেওয়া হবে সেই মন্ত্রণালয়ে তিনি 6 মাস দেখুক, 3 মাস দেখুক যে তিনি নিজে স্বাধীনভাবে পরিচালনা করতে পারছে কিনা, সফলতা আনতে পারছে কিনা, না পারলে বাদ দেবে। কিন্তু প্রতিদিনের কাজে তাকে হস্তক্ষেপ, এটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময় দেখা গেছে যে কোনো সমস্যা হলো মন্ত্রীর এখতিয়ার থাকে না। সবকিছু পররাষ্ট্র বিষয়ে কোনো বিষয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, অর্থ মন্ত্রণালয়ের কোনো বিষয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, যা কি বলে সমাজ কল্যাণের বিষয় তাও প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিষয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। সংসদীয় গণতন্ত্রে এখন যে কাঠামো আছে, প্রধানমন্ত্রীর যে কার্যালয়, যে সব মন্ত্রণালয় তদারকির একটা কি বলে একটা দপ্তর হিসাবে কাজ করে, সেটি সংসদীয় গণতন্ত্রে এটি কোনোভাবেই হওয়া উচিত না। যদিও আমাদের সব সংসদীয় সরকার এটি করে আসছে, এখান থেকে যদি বের হতে পারে, এবং নিশ্চয়ই তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি ব্রিটেনে 17 বছর ছিলেন, তিনি সেখানে দেখছেন যে প্রধানমন্ত্রীর আয়ত্ত কতটুকু, তার সীমানা, কাজের সীমানা কতটুকু, আর যাকে যে মন্ত্রণালয় দেওয়া হবে সেই মন্ত্রণালয়ের দায়িত্বটা তার উপরই। তাহলে তার ব্যর্থতার দায়িত্বও তার, সাফল্যের কৃতিত্বও তার। আর অন্যথায় সমস্ত ব্যর্থতার দায় এসে পড়বে প্রধানমন্ত্রীর উপর। জি, ডক্টর শামীম রেজা, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। আমরা যত শুনছি শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হতে পারে, থাকতে পারেন অন্য দেশের মন্ত্রীরাও কিংবা প্রধানমন্ত্রী। এই যেই আলোচনা উঠছে, এই ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এখন যে অবস্থায় রয়েছে, এই আমন্ত্রণের মধ্য দিয়ে কি বরফ গলতে পারে? একটু যদি সময় থাকে আমি আগের যদি 1 মিনিট একটু বলা যায় যে আলোচনাটা হচ্ছিল, তারপরে আমি আসছি এটা 2 মিনিটের মধ্যে হলে ভালো হয়। একটা হলো দেখেন, আজিজ ভাই বা সৌরভ ভাই যে আলোচনা করছে, এই আলোচনা এই মুহূর্তে আমার ধারণা যে যারা সরকার গঠন করতে যাচ্ছেন বা যারা বড় সাফল্য পেয়েছেন তারা খুব একটা আগ্রহী না, কিন্তু এটা একটা বড় আলোচনা। কারণ যে বিরোধী দল পেয়েছে সেই বিরোধী দলের কাঠামো, তার কর্মতৎপরতা, তার বিস্তৃতি এবং তার শক্তি, সেটা যদি অনুধাবন না করা হয়
তাহলে বিএনপির জন্য আবার একটা বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় চলে আসতে পারে। তো হয়তো সময় নিয়ে তারা করবেন। আমি এই কারণে বলছি যে একটা পার্থক্য লাগবে। দলকে দেখবেন পূর্ণাঙ্গ সময়, দলের আত্মসমালোচনা, দলের বিভিন্ন পরিকল্পনা এবং সরকার। এটা আমি সংস্কার অর্থে শুধু বলছি না, এটা বিএনপির নিজের স্বার্থেই প্রয়োজন পড়বে দুটার একটা পার্থক্য করা এবং সেইভাবে দুটো এন্টিটিকে কিভাবে এক করা যায়। এবং ওই সরকারের আলোচনা তো 30 সেকেন্ডে বলি, ছোট সরকার হলে ভালো, সরকার না বড় সরকার হলে ভালো, এই আলোচনা তো রাষ্ট্রবিজ্ঞানে চিরকালই আছে বা সরকার গঠনের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ভালো হবে যদি ছোট সরকার দিয়ে শুরু করা হয় আগে, তারপরে চিন্তা ভাবনা করে সরকার আকার সম্প্রসারিত করা। আমাদের অনেক জনসংখ্যার দেশ, 20 কোটির কাছে, এর বড় সরকারই লাগবে। মামুন যেটা বলেন আমি একমত, খালেদা জিয়ার সময় করা হয়েছিল যে জেলার দায়িত্ব বা বিভাগের দায়িত্ব দেওয়া কিছু মন্ত্রীকে, আমাদের প্রদেশ জিয়ারহমানের সময় উনিও কিছুটা দায়িত্ব দিয়েছিলেন ওদের সৌরভ ভাই, যে বিভিন্ন বিভাগ দেখার তখন, বাট ওনার সময় তো করা হয়েছিল জিয়ারহমানের সময়। আর আমাদের প্রদেশ নাই, সুতরাং এমনিও সংখ্যা বেড়ে যায়, লোক সংখ্যা বেশি লাগে। আর ত্যাগী নেতার ক্ষেত্রে আমি একমত, সৎ লোক দরকার। সৎ লোকের একটু ভাই ওই অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, অনেক কিছু অনভিজ্ঞ থাকতে পারে, কিন্তু সততা একটা বড় শক্তি, ওটাতে বহু দূর যায়। আর আমলাতন্ত্রের উপর নির্ভর, কিন্তু আমার কথা একটা ইফেক্টিভ ব্যুরোক্রেসি দরকার। যদি খুব ভালো ব্যুরোক্রেসি না হয় তাহলে নির্ভরশীলতা থাকবে, সেও আপনাকে গোল খাওয়াবে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা এইভাবে বলবো যে ভারতের সঙ্গে আমরা এখন যতটুকু জানি, এখন তো একটু অসমর্থিত সংবাদ নিয়ে আলোচনা করা আমন্ত্রণটা জানিয়েছে কিনা, জি। যদি না না, জানিয়ে ওই জানানো থাকেন হবে, তাহলে শোনা যাচ্ছে। হ্যাঁ? উনি যেটা বলেছেন, একটা সরি একটা জি। তো ট্রেডিশন হচ্ছে আপনি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে ইনভাইট করবেন, সারা বিশ্ব নেতাদের ইনভাইট করবেন, ঠিক সিঙ্গেল আউট করে এই ডিসকাশনটা আমি জানি না হাউ উড ইউ রিফ্লেক্ট টু দিস, বাট আপনি যখন সার্ক দেশগুলোকে ইনভাইট করবেন, ইন্ডিয়া ইজ ইনক্লুডেড টু দ্যাট, এন্ড কে আসবেন এটা তো ওই মানসিকতা আমন্ত্রণ থেকে জানানো। বেরোতে হবে। আমরা ভারতের সাথে সম্পর্কটা কেমন চাই, একটা সম্মানের সম্পর্ক চাই, দাসত্বের সম্পর্ক চাই, উইন উইন চাই। ওটা তো বাংলাদেশ বা সবার আগে বাংলাদেশ যে বক্তব্যটা বিএনপি দিচ্ছে সেটা থাকলেই তো হয়। জি। তো সেটা থাকলে তো আপনি কাকে ইনভাইট করছেন, আপনি কি এক্সক্লুড করে দেবেন আপনার প্রতিবেশীকে, বা আপনি অন্য সবাইকে ইনভাইট করবেন, ইন্ডিয়াকে ইনভাইট করবেন না? দিস ইজ ভেরি প্যারোকিয়াল মাইন্ডসেট। রাদার আমরা সবার আগে আলোচনা- বাংলাদেশকে রাখা যায়, সেটা ইম্পর্টেন্ট। জি, আজকে এখানে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনায় প্রাণবন্ত সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ও শেষ হয়ে গেল। দর্শক পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আজ এখানে নিচ্ছে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।